আজকে আলোচনা করব ব্যঞ্জন বর্ণ নিয়ে। ব্যঞ্জন বর্ণ সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটি আপনাদের সবাইকে শেষ পর্যন্ত দেখতে হবে, নইলে কিন্তু জানতে পারবেন না। এখান থেকে অনেক কিছু শেখার আছে, আমরা অনেক কিছু জানিও না, অনেকেই জানেন আবার অনেকেই জানেন না, সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ব্যঞ্জন বর্ণ কি? আচ্ছা, বর্ণ কি? আগের ভিডিওগুলোতে বলেছিলাম ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ। তাহলে আমরা বর্ণকে ধ্বনি বলতে পারি, কারণ ধ্বনিকে ভাষায় প্রকাশ করার জন্য, ভাষায় লেখার জন্য আমরা যে চিহ্নগুলি ব্যবহার করি সেই চিহ্নগুলিকেই বলা হয় বর্ণ। তাহলে ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনি এই দুটোই একই। তাহলে প্রথমে আমি বলি ব্যঞ্জন ধ্বনি কি। যে ধ্বনি উচ্চারিত হওয়ার জন্য অন্য ধ্বনির সাহায্য নেয় সেই ধ্বনিকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হওয়ার জন্য স্বরধ্বনির সাহায্য নেবে। এই যে ধ্বনি, এটিকে তো আমরা চোখে দেখতে পাই না, শুধুমাত্র কান দিয়ে শুনতে পাই। এবার শুধু তো শুনলে হবে না, কারণ ভাষার দুটি রূপ রয়েছে, একটি লিখিত রূপ আর একটি মৌখিক রূপ। তো মৌখিক রূপটি হলো ধ্বনি। এই মৌখিক রূপকে এবার লিখিত রূপ দান করতে হবে। সেই লিখিত রূপ দান করার জন্য আমরা যে চিহ্ন ইউজ করব সেই চিহ্নগুলি হলো বর্ণ। তাহলে ব্যঞ্জন বর্ণের সংজ্ঞা যা হবে, ব্যঞ্জন ধ্বনির সংজ্ঞা নিশ্চয়ই একই হবে। অর্থাৎ আমরা ব্যঞ্জন ধ্বনি যাকে বলবো, ব্যঞ্জন বর্ণ সেটিকেই বলবো। শুধুমাত্র কয়েকটা বর্ণের পরিবর্তন হবে, অর্থাৎ ধ্বনির জায়গায় আপনাকে বর্ণ বলতে হবে। আমি লিখে দেখাচ্ছি, দেখুন। ব্যঞ্জন ধ্বনি এবং ব্যঞ্জন বর্ণ এর সংজ্ঞা একই। কি লিখেছি এখানে? যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য নেয় উচ্চারিত হতে সেই ধ্বনিকেই ব্যঞ্জন ধ্বনি বলা হয়। ধ্বনি হচ্ছে, ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ। এই জন্য আমরা যদি ধ্বনির সংজ্ঞা জানি তাহলে বর্ণের সংজ্ঞা খুব সহজেই বলতে পারবো। এখানে দেখুন ব্যঞ্জন বর্ণ কাকে বলা হয়, কি লিখেছি। যে বর্ণ অন্য বর্ণের সাহায্য নেয় উচ্চারিত হতে সেই বর্ণকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। দুটোর সংজ্ঞা কিন্তু একই, শুধুমাত্র এই যে এখানে ধ্বনি লিখেছি আর এখানে বর্ণ লিখেছি, কারণ এটিকে শোনা যায় আর এটিকে চোখ দিয়ে দেখা যায়। ধ্বনিকে যেহেতু শুধুমাত্র শোনা যায়, একে একটি রূপ দান করতে হবে লিখিত রূপে প্রকাশ করার জন্য। সেই রূপটি হলো কি বর্ণ। এবার দেখুন উদাহরণটি দেখুন। আমি উচ্চারণ করলাম ক। ক, এই যে ক উচ্চারণ করলাম, আপনারা কিন্তু শুধুমাত্র কান দিয়ে শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন না। ওই ক ধ্বনিকে যাতে চোখ দিয়ে দেখা যায় সেই জন্য কি করতে হবে, ক ধ্বনিকে একটি রূপ দান করতে হবে। ধরুন এই রূপটি আমি দান করলাম, এই প্রতীকটি আমি ব্যবহার করলাম ক ধ্বনিকে লিখিত রূপ দান করার জন্য। এটিই তাহলে বর্ণ। এই যে এটি বর্ণ, এটি ব্যঞ্জন বর্ণ। এবার দেখুন এই ব্যঞ্জন বর্ণের মধ্যে অন্য বর্ণ কেমন রয়েছে। অর্থাৎ এই যে ব্যঞ্জন ধ্বনি আমি উচ্চারণ করলাম ক, এই ব্যঞ্জন ধ্বনিটি অন্য ধ্বনির সাহায্য নিয়ে কিভাবে উচ্চারিত হচ্ছে দেখুন। ক, কটিকে ভালো করে যদি উচ্চারণ করেন তো একটি শেষে ক ধ্বনির শেষে অ সাউন্ড পাবেন, অর্থাৎ অধ্বনি পাবেন। ওই যে অধ্বনিটি পাচ্ছেন এটি হচ্ছে স্বরধ্বনি। এখানে আমি হসন্ত চিহ্নটি কেন দিয়েছি দেখুন। যখন কোনো ব্যঞ্জন বর্ণের সাথে এই চিহ্নটি থাকবে তখন বুঝে নিতে হবে যে এই বর্ণটির সাথে কোনো স্বরবর্ণ যোগ নেই, কোনো স্বরবর্ণ যোগ নেই। আর যখন এইভাবে ক লেখা থাকবে তখন বুঝে নিতে হবে যে এই বর্ণটির সাথে
স্বরবর্ণ যোগ রয়েছে, অর্থাৎ এই ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ যুক্ত রয়েছে, এই জন্য এখানে হসন্ত চিহ্নটি নেই। আর এখানে যেহেতু হসন্ত চিহ্ন রয়েছে, বুঝে নিতে হবে যে এই ব্যঞ্জন বর্ণের মধ্যে স্বরবর্ণ নেই। এই ব্যঞ্জন বর্ণের থেকে আমি অ বের করে নিয়েছি, এই জন্য এখানেই হসন্ত চিহ্নটা দিয়েছি। যাই হোক, এগুলো আমাদের আর জানার দরকার নেই। ব্যঞ্জন ধ্বনি এবং ব্যঞ্জন বর্ণ কি আমরা সেটা জেনেছি। এরপরে মেন টপিক নিয়ে আলোচনা করব। ব্যঞ্জন বর্ণগুলির উচ্চারণের দিক থেকে দুটি রূপ রয়েছে, অর্থাৎ উচ্চারণ অনুযায়ী ব্যঞ্জন বর্ণগুলি কোন কোন স্থানে অবস্থান করছে সেটির একটি ভাগ রয়েছে, আর একটি উচ্চারণের বৈশিষ্ট্য অনুযায়ী ব্যঞ্জন বর্ণগুলো কটি ভাগে ভাগ হয়েছে তার একটি নিয়ম রয়েছে। উচ্চারণের স্থান অনুযায়ী 5টি ভাগে ভাগ করা হয় ব্যঞ্জন বর্ণকে, আর উচ্চারণের বৈশিষ্ট্য অনুযায়ী বা নিয়ম অনুযায়ী 2টি ভাগে ভাগ করা হয়, যার মধ্যে একটি হলো অঘোষ বর্ণ আর একটি হলো ঘোষ বর্ণ। এটিকে বলা হয় ইংলিশে আনভয়েসড, আর এটিকে ঘোষ বর্ণকে বলা হয় ভয়েসড। এগুলো ফোনেটিক্সের ব্যাপার। এই যে স্থান অনুযায়ী 5টি ভাগে ভাগ করা হয়, এই 5টি ভাগ হলো একটি কণ্ঠ, দ্বিতীয় তালু, তৃতীয় মূর্ধা, চতুর্থ দন্ত, তারপরে ওষ্ঠ। এই 5টি স্থান। ওই 5টি স্থান দেখানোর আগে আমাকে আরও কয়েকটি জিনিস দেখাতে হবে, নইলে ওগুলো বুঝতে পারবে না, কেউই বুঝতে পারবে না। স্পর্শবর্ণ কি? ক থেকে ম পর্যন্ত যে 25টি বর্ণ রয়েছে সেগুলিকে বলা হয় স্পর্শবর্ণ। বর্ণে কি হয়, এই বর্ণগুলি উচ্চারণের সময় আমাদের যে জিভ, ওটি আমাদের মুখের মধ্যে আরও কিছু বাগ প্রত্যঙ্গ রয়েছে যেগুলোকে টাচ করে, শুধুমাত্র স্পর্শ করবে, স্পর্শ করার পরই সরে যাবে ওখান থেকে। সেই বর্ণগুলিকে বলা হয় স্পর্শবর্ণ। অর্থাৎ এই যে বর্ণগুলিকে, স্পর্শ বর্ণ বা স্পর্শ ধ্বনিগুলিকে উচ্চারণ করার জন্য 2টি বাগ প্রত্যঙ্গের দরকার, যার মধ্যে একটি হলো জিভ, আর একটি সেটি তালুও হতে পারে, মূর্ধাও হতে পারে, দন্ত হতে পারে, এনিথিং। অর্থাৎ এই স্পর্শবর্ণে আমাদের যে জিহা বা জিভ, ওটি মুখের মধ্যে অন্য যে বাগ প্রত্যঙ্গগুলি রয়েছে সেগুলির যে কোনো একটিকে স্পর্শ করবে এই 25টি বর্ণ উচ্চারণ করার সময়, তাই এগুলিকে বলা হয় স্পর্শবর্ণ। এরপরে রয়েছে উষ্মবর্ণ বা শিস বর্ণ। উষ্মবর্ণগুলি কি? তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, হ। এই 4টি হলো উষ্মবর্ণ বা শিস বর্ণ। আমাদের ফুসফুস থেকে বায়ু যখন মুখের মধ্যে আসে, অর্থাৎ জিভের ওপর বায়ুটি কি হয়, গরম হয়ে যায়। অর্থাৎ আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের শ্বাস থাকবে, এই যে বর্ণগুলি ততক্ষণ পর্যন্ত উচ্চারিত হবে। এর ফলে আমাদের জিভের ওপরে যে বায়ু সেটি গরম হয়ে যায়। আপনি মুখের সামনে হাত রেখে উচ্চারণ করতে পারেন, উচ্চারণ করে দেখতে পারেন যে এই বর্ণগুলো যখন আমরা উচ্চারণ করব, তো আমাদের মুখ থেকে যে বায়ু নির্গত হবে সেটি কিছুটা উষ্ণ হয়। আর এটিকে কেন শিস বর্ণ বলা হয়? এই বর্ণগুলি উচ্চারণের সময় কি হয়, শিস দেওয়ার মতো শব্দ বের হয়, এই জন্য এগুলিকে বলা হয় শিস বর্ণ। এই 4টি বর্ণের মধ্যে তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য এই 3টি বর্ণ শুদ্ধ উষ্ণ বর্ণ। শুদ্ধ উষ্ণ বর্ণ। ম। এরপরে যেটি রয়েছে সে কি রয়েছে, অন্তস্থ বর্ণ। অন্তস্থ বর্ণের মধ্যে কি রয়েছে, অন্তস্থ জ, র, ল, ব, এই 4টি বর্ণ হলো অন্তস্থ বর্ণ। কেন অন্তস্থ বর্ণ? স্পর্শ বর্ণ এবং উষ্ম বর্ণ এই 2টি বর্ণের মাঝখানে অবস্থান করে, তাই এগুলিকে বলা হয় অন্তস্থ বর্ণ।
এগুলো মুছে দিই। এই যে 25টি স্পর্শবর্ণ রয়েছে, এইগুলিকে উচ্চারণের স্থান অনুযায়ী 5টি ভাগে ভাগ করা হয়। সেই স্থানগুলো আমি দেখাচ্ছি, সেই 5টি ভাগ। এই যে ক থেকে ও পর্যন্ত বর্ণগুলো রয়েছে, এই বর্ণগুলো কোথায় উচ্চারিত হয়? আমাদের জিভের একদম শেষ ভাগে, অর্থাৎ কণ্ঠে উচ্চারিত হয়। আপনারা উচ্চারণ করে দেখুন কোথায় উচ্চারিত হচ্ছে। এই ক, খ, গ এগুলো একদম জিভের শেষ ভাগে উচ্চারিত হচ্ছে, এই অর্থাৎ কণ্ঠে। আর কণ্ঠ কোথায় রয়েছে? অর্থাৎ কণ্ঠ আপনারা অবশ্যই জানেন। এই জন্য এই ক ক থেকে ও পর্যন্ত এই যে বর্ণগুলো রয়েছে বা এই যে ধ্বনিগুলো রয়েছে, এগুলিকে বলা হয় কণ্ঠবর্ণ। তারপরে দেখুন চ থেকে ইয় পর্যন্ত যে বর্ণগুলি রয়েছে, এই বর্ণগুলি উচ্চারণ করার সময় আমাদের জিভ কোথায় টাচ করছে, কোথায় স্পর্শ করছে? আমাদের তালু স্পর্শ করছে। অর্থাৎ এগুলো উচ্চারণ করে দেখুন যে আমাদের জিভের অংশটা কোথায় স্পর্শ করছে। যখন উচ্চারণ করবেন দেখবেন আমাদের ওই তালুতে জিভটা স্পর্শ করছে। এই জন্য চ থেকে ইয় পর্যন্ত এই প্রত্যেকটি বর্ণকে বলা হয় তালব্য বর্ণ। এর সাথে আরেকটি অ্যাড হবে, সেটি হলো তালব্যস্য, কারণ এটিও তালুতে উচ্চারিত হয়। এই জন্য এটিকে বলা হয় তালব্যস্য। অর্থাৎ চ থেকে ইয় এবং তালব্যস্য এই বর্ণগুলিকে বলা হয় তালব্য বর্ণ। ট থেকে মূর্ধন্য পর্যন্ত এই বর্ণগুলি বা এই ধ্বনিগুলি উচ্চারিত হয় মূর্ধাতে, অর্থাৎ যেটাকে আমরা বলি মাড়ি, মূর্ধাতে উচ্চারিত হয়। আপনারা উচ্চারণ করে দেখতে পারেন, আমাদের জিভ আমাদের মূর্ধাকে, মুখের মধ্যে যে মূর্ধা বলে যে অংশটি আছে, ওই জায়গাতে স্পর্শ করে। তাই ট থেকে মূর্ধন্য পর্যন্ত এই বর্ণগুলিকে বলা হয় মূর্ধন্য বর্ণ। এর সাথে আরেকটি অ্যাড হবে কি বলুন তো? মূর্ধন্যস্য, যেটিকে এই বর্ণটি অ্যাড হবে কারণ এটিও মূর্ধাতে উচ্চারিত হয়, তাই এটিকে বলা হয় মূর্ধন্যস্য। এটি হলো মূর্ধন্য বর্ণ। ট থেকে মূর্ধন্য এবং মূর্ধন্যস্য, এগুলি হলো মূর্ধন্য বর্ণ। তারপরে রয়েছে ত থেকে দন্তন্য। এগুলি উচ্চারিত হয় দাঁতে, অর্থাৎ আমাদের এই বর্ণগুলি উচ্চারণ করার সময় আমাদের আমাদের যে জিভ দাঁতকে স্পর্শ করে, এই জন্য এগুলিকে বলা হয় দন্তবর্ণ। এর সাথে আরেকটি অ্যাড হবে কি বলুন তো? দন্তস্য, কারণ আমাদের জিভ এই বর্ণটিকে উচ্চারণ করার সময় দাঁত স্পর্শ করছে, এই জন্য এটিকে বলা হয় দন্তস্য। অর্থাৎ ত থেকে দন্তন্য এবং দন্তস্য, এগুলিকে বলা হয় দন্তবর্ণ। তারপরে রয়েছে প থেকে ম এই বর্ণগুলো আমাদের উচ্চারিত হয় ঠোঁটে, এইগুলোকে বলা হয় ওষ্ঠবর্ণ। প থেকে ম এই বর্ণগুলি উচ্চারণের সময় আমাদের দুটি ঠোঁট বেশি কাজ করে, অর্থাৎ এই বর্ণগুলি ঠোঁটেই উচ্চারিত হয়, ঠোঁট দ্বারাই উচ্চারিত হয়, এই জন্য এগুলিকে বলা হয় ওষ্ঠবর্ণ। এইবার জানুন, আমি যে বলেছিলাম লিখেছিলাম ওখানে যে রীতি অনুযায়ী ব্যঞ্জন বর্ণকে দুটি ভাগে ভাগ করা যায়, সেই দুটি ভাগ দেখাচ্ছি এখন। দেখুন, রীতি অনুযায়ী দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো ঘোষ বর্ণ আর একটি হলো অঘোষ বর্ণ। এবার ঘোষ বর্ণটি কি, অঘোষ বর্ণটি কি জানুন। ঘোষ বর্ণ কি? যে বর্ণগুলি উচ্চারণ করতে গিয়ে আমাদের স্বরযন্ত্র কেঁপে থাকে, সেগুলিকেই বলা হয় অঘোষ বর্ণ, অর্থাৎ ইংলিশে বলা হয় ভয়েসড। ক, এই গ, ঘ, ও এগুলি উচ্চারণ করার সময় আমাদের যে স্বরযন্ত্র রয়েছে এটি কেঁপে ওঠে, অর্থাৎ এই জন্য এই বর্ণগুলিকে বলা হয় অঘোষ বর্ণ। আর ঘোষ বর্ণ কি? এই বর্ণগুলি উচ্চারণ করার সময় আমাদের স্বরযন্ত্র খুব একটা কেঁপে ওঠে না, সেই জন্য এই বর্ণগুলিকে বলা হয়
এই বর্ণগুলিকে বলা হয় ঘোষ বর্ণ বা আনভয়েসড, ইংলিশে বলা হয় আনভয়েসড। এই বর্ণগুলো উচ্চারণ করার সময় প্রায় কেঁপে ওঠে না, আমাদের স্বরযন্ত্র কেঁপে ওঠে না। আমাদের স্বরযন্ত্রের মধ্যে দুটি সূক্ষ্ম সূক্ষ্ম তন্ত্রী রয়েছে, যেগুলোকে বলা হয় স্বরতন্ত্রী। যখন ফুসফুস থেকে বাতাস স্বরযন্ত্রে আসে, স্বরযন্ত্রের মধ্যে দিয়ে পাস করার সময় ওই যে স্বরতন্ত্রী দুটি কেঁপে ওঠে, এর ফলে ভাইব্রেশন সৃষ্টি হয়। ওই ভাইব্রেশনের ফলে আমরা ঠিক করব, বা ওই ষড়যন্ত্র আমাদের ঠিক করে দেবে কোন বর্ণটিকে আমরা জোরে উচ্চারণ করব, কোন বর্ণটিকে আমরা আস্তে উচ্চারণ করব। অর্থাৎ কোন বর্ণ জোরে উচ্চারিত হবে বা আস্তে উচ্চারিত হবে সেটি নির্ধারণ করবে এই ষড়যন্ত্র। এই যে বর্ণগুলি রয়েছে, বর্ণগুলিকে আবার দুটি ভাগে ভাগ করা হয়। একটি হলো অল্পপ্রাণ বর্ণ। প্রতিটি বর্গ কি এখনও দেখানো হয়নি, একটু পরে দেখাচ্ছি। প্রতিটি বর্গের প্রথম এবং তৃতীয় এই যে বর্ণগুলো, এগুলি হলো অল্পপ্রাণ বর্ণ। অর্থাৎ প্রতিটি বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণগুলি হলো অল্পপ্রাণ বর্ণ। অর্থাৎ অল্পপ্রাণ বর্ণ কি? এই বর্ণগুলো উচ্চারণ করার সময় আমাদের মুখের মধ্যে বায়ুর চাপ খুব একটা বেশি হয় না। আপনি যখন এই বর্ণগুলো উচ্চারণ করবেন, তো মুখের সামনে হাত রাখবেন, দেখবেন যে বায়ুর চাপ কতটা বেশি থাকে নাকি কম থাকে। অর্থাৎ যে বর্ণগুলি উচ্চারণ করার সময় আমাদের মুখে বায়ুর চাপ কম থাকে বা খুব বেশি বায়ুর চাপ থাকে না, সেটি হলো অল্পপ্রাণ বর্ণ। আর মহাপ্রাণ বর্ণ কি? প্রতিটি বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণগুলি হলো মহাপ্রাণ বর্ণ। এই মহাপ্রাণ বর্ণগুলি উচ্চারণ করার সময় আমাদের মুখে বায়ুর চাপ বেশি থাকে, অর্থাৎ মুখ থেকে বেশি বায়ুর চাপ নির্গত হয়। আপনি মুখের সামনে হাত রেখে এটাও পরীক্ষা করতে পারেন। তো মুখের সামনে হাত না রাখলে বুঝতেই পারবেন না কোনটিতে বেশি বাতাস নির্গত হচ্ছে, কোনটিতে কম বাতাস নির্গত হচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন মহাপ্রাণ বর্ণটি কী। প্রতিটি বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণগুলি হলো মহাপ্রাণ বর্ণ, আর প্রথম এবং তৃতীয় বর্ণগুলি হলো অল্পপ্রাণ বর্ণ। এই যে পঞ্চম ভাগটি রয়েছে, এটিকে কি বলে? এই যে পঞ্চম ঘরের যে বর্ণগুলি রয়েছে, এই প্রত্যেকটি বর্ণকে বলা হয় নাসিক্য বর্ণ বা নাসিক্য ধ্বনি, কারণ এগুলো নাক দিয়ে উচ্চারিত হয়। তাই এই 5টি বর্ণকে বলা হয় নাসিক্য বর্ণ বা নাসিক্য ধ্বনি। এই 5টি নাসিক্য ধ্বনি ছাড়াও আরও কয়েকটি ধ্বনি বা নাসিক্য ধ্বনি বা নাসিক্য বর্ণ রয়েছে, সেগুলো দেখুন কি। একটি হলো অনুস্বার, একটি বিসর্গ, একটি চন্দ্রবিন্দু। তো এগুলো নিয়ে কিছু বলার আছে, এটা আমি পরে বলবো, আগে বর্গ কি সেটা বলি। এই যে এই যে বললাম যে প্রতিটি বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণগুলি অল্পপ্রাণ বর্ণ। বর্গ কি? এই যে প্রথম ঘরটি দেখছেন, এটি হচ্ছে বর্গ। প্রতিটি বর্গের প্রথম যে বর্ণগুলো থাকে, সেই বর্ণ অনুযায়ী বর্গের নাম করা হয়। অর্থাৎ এই যে বর্গে প্রথম যে বর্ণটি রয়েছে ক বর্ণ, এই বর্ণের নাম অনুযায়ী বর্গের নাম করা হবে ক বর্গ। তারপরে চ রয়েছে চ বর্গ, ট রয়েছে ট বর্গ, ত রয়েছে ত বর্গ, প রয়েছে প বর্গ। অর্থাৎ আমাদের টোটাল 5টি বর্গ রয়েছে। প্রত্যেকটি বর্গে কটি করে বর্ণ রয়েছে? প্রত্যেকটি বর্গে 5টি করে বর্ণ রয়েছে। বর্গগুলো আমি লিখে দেখাচ্ছি, ওখানে লিখে দিচ্ছি। দেখুন এই বর্গগুলো লিখে দিয়েছি। এই প্রথমে রয়েছে ক, এই জন্য এই বর্ণের নাম অনুযায়ী হবে বর্গ, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। অর্থাৎ তাহলে আমাদের ব্যঞ্জন বর্ণে কটি বর্গ রয়েছে? 5টি বর্গ রয়েছে। প্রত্যেকটি বর্গে কটি করে বর্ণ রয়েছে? 5টি করে বর্ণ রয়েছে। এই যে চ বর্গে চ থেকে ইয় পর্যন্ত কিন্তু 5টি বর্ণ, তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, এগুলো কিন্তু বাদ, এগুলো বর্গের বাইরে, কারণ এগুলো উষ্ম বর্ণ। এই যে দাগটা রয়েছে, এর মধ্যে যেগুলো রয়েছে, এগুলোই হচ্ছে এই বর্ণগুলিকে নিয়ে 5টি বর্ণ। এগুলো হলো উষ্ম বর্ণ, এগুলো কিন্তু 5টি বর্গের মধ্যে নেই। ঠিক আছে?
আশা করছি আপনারা সবাই স্পর্শ বর্ণের যে ভাগগুলো রয়েছে বা উচ্চারণ অনুযায়ী যে ব্যঞ্জন বর্ণগুলোর স্থান রয়েছে, আশা করি সেগুলো আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যাচ্ছি ইন্টারেস্টিং, হ্যাঁ যাচ্ছি, সরি পড়ানোর সময় একটু অন্য কথা বলার জন্য। চলুন এবার দেখে নিই অন্তঃস্থ বর্ণগুলিকে কি বলা হয়। আরও কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস জানার রয়েছে। অন্তঃস্থ বর্ণে যে 4টি বর্ণ রয়েছে, এই 4টি বর্ণকে কি বলে জানুন। এই যে র, এটিকে বলা হয় কম্পিত বর্ণ। রকে বলা হয় কম্পনজাত বর্ণ বা রণিত বর্ণ। কেন বলা হয়? র উচ্চারণ করার সময় আমাদের জিভের যে অগ্রভাগ সেটি কম্পিত হতে থাকে, কাঁপতে থাকে। এই জন্য রকে বলা হয় কম্পনজাত বর্ণ বা রণিত বর্ণ। স্পার্শিক বর্ণ। স্পার্শিক বর্ণ হলো ল। লকে কেন স্পার্শিক বর্ণ বলা হয়? ল উচ্চারণ করার সময় বাতাস জিভের দু সাইড দিয়ে বেরিয়ে যায়, অর্থাৎ জিভের ওপর দিয়ে আসে না, দু সাইড লেগে বেরিয়ে যায়। এই জন্য লকে বলা হয় স্পার্শিক বর্ণ, কারণ ল উচ্চারণ করার সময় মুখ থেকে বাতাস জিভের দু সাইড লেগে বেরিয়ে আসে, এই জন্য লকে স্পার্শিক বর্ণ বলা হয়। তরল বর্ণ কি? র এবং ল এই দুটিকে যখন একসাথে ব্যবহার করব সেটি হবে তরল বর্ণ। তরল বর্ণ কি? অর্থাৎ এই দুটি বর্ণ যখন কোনো শব্দে ব্যবহার হবে আর সেই শব্দটিকে যদি আমরা দ্রুত বলতে থাকি, এই যে রটি উচ্চারিত হবে লয়ের মতো, ঠিক আছে? আচ্ছা, আপনারা লোহার রেলগাড়ি এটি খুব দ্রুত বলতে থাকুন, তো দেখবেন রয়ের উচ্চারণ কি হয়। র ল র এবং ল এই দুটো একসাথে মিশে যায়, ঠিক আছে? রয়ের উচ্চারণ থাকে না ওখানে, খুব যখন দ্রুত উচ্চারণ করবেন। এই জন্য র এবং ল এই দুটি বর্ণ যখন পাশাপাশি একসাথে বসে বা একসাথে ব্যবহৃত হয়, তখন সেই বর্ণটিকে বলা হয়, ওই বর্ণগুলিকে বলা হয় তরল বর্ণ। এই দুটি বর্ণকে বলা হয় তাড়নজাত বর্ণ বা তাড়ন বর্ণ। এই বর্ণগুলিকে উচ্চারণ করার সময় আমাদের মুখের মধ্যে থেকে বায়ু খুব দ্রুত বেরিয়ে আসে, অর্থাৎ আমাদের জিভ মূর্ধার দিকে খুব দ্রুত ছুটে যায় এবং এই মুখ থেকে বায়ু খুব দ্রুত বাইরে বেরোতে থাকে। এই জন্য এগুলিকে বলা হয় তাড়নজাত বর্ণ বা তাড়ন বর্ণ। অনুনাসিক বর্ণ কাকে বলা হয়? চন্দ্রবিন্দুকে। চন্দ্রবিন্দুকে বলা হয় অনুনাসিক বর্ণ। কেন বলা হয়? এই যে চন্দ্রবিন্দু, এই বর্ণটির কিন্তু নিজস্ব কোনো উচ্চারণ নেই, অর্থাৎ স্বাধীন উচ্চারণ নেই। এই বর্ণটি যার সাথে যুক্ত হবে সেই বর্ণকে নাক দিয়ে উচ্চারণ করতে সাহায্য করবে। এই বর্ণটি নিজে কিন্তু নাক দিয়ে উচ্চারিত হবে না বা হতে পারবে না, কিন্তু এই বর্ণটি যখন অন্য কোনো বর্ণের সাথে যুক্ত হবে তখন সেই বর্ণটিকে নাক দিয়ে উচ্চারণ করবে বর্ণটিকে। এই জন্য চন্দ্রবিন্দুকে বলা হয় অনুনাসিক বর্ণ। আর ব্যঞ্জন বর্ণে একটি অনুনাসিক বর্ণ রয়েছে, সেটি হলো চন্দ্রবিন্দু। দেখাচ্ছি দেখুন। প। এই যে প, আমরা যখন পকে স্বাভাবিকভাবে উচ্চারণ করব তখন আমাদের দুটি ঠোঁট এই পটিকে উচ্চারণ করবে, কিন্তু যখন এই পয়ের মাথায় চন্দ্রবিন্দু দিয়ে দেব তখন এই পটি কিন্তু নাক দিয়ে উচ্চারিত হবে। ধরুন আরেকটি বর্ণ দিয়ে দিলাম, পচা। পচা এই শব্দটি উচ্চারণ করুন। পয়ের উচ্চারণ কোথা দিয়ে হচ্ছে দেখুন, নাক দিয়ে হচ্ছে। এই পয়ের মাথায় চন্দ্রবিন্দু থাকার জন্য চন্দ্রবিন্দু কী করলো, এই পয়ের উচ্চারণকে নাক দিয়ে উচ্চারিত হতে সাহায্য করলো। এই জন্য চন্দ্রবিন্দুকে বলা হয় অনুনাসিক বর্ণ। এবার জানুন পরাশ্রয়ী বর্ণ কি। এই যে বর্ণ তিনটি লিখলাম, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই বর্ণগুলি কখনো কিন্তু একা একা উচ্চারিত হয় না। এই বর্ণগুলি উচ্চারিত হওয়ার জন্য অন্য বর্ণের সাহায্য নেয়, অন্য বর্ণের সাথেই এগুলো উচ্চারিত হয়, তাই এগুলিকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ, অর্থাৎ এরা পরকে আশ্রয় করেই উচ্চারিত হয়,
তাই এগুলিকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ। এবার জানুন ফলা কি। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। স্বরবর্ণে বলেছিলাম না, স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপ সেটিকে কি বলা হয়? কার বলা হয়। ঠিক একই রকমভাবে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। উদাহরণ দিয়ে দেখাচ্ছি বা ফলাটি দেখাচ্ছি কোন বর্ণগুলি ফলা। এই যে 7টি বর্ণ লিখেছি, অন্তঃস্থ জ, র, ল, ব, ম, মূর্ধন্য, দন্তন্য, এই যে 7টি বর্ণ লিখেছি, এই 7টি বর্ণকেই বলা হয়, এই 7টি বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। অর্থাৎ জয়ের ফলা কেমন দেখুন। এই যে এইগুলো হলো সংক্ষিপ্ত রূপ। জফলার সংক্ষিপ্ত রূপ হলো এটি, রফলার এটি, আর একটি হলো রেফ, রয়েরও একটি সংক্ষিপ্ত রূপ। তারপর রয়েছে ব, ল, ম, মূর্ধন্য, দন্তন্য। এইগুলো কি হয়? যে কোনো বর্ণের শেষে যোগ হয়, এগুলো হচ্ছে সংক্ষিপ্ত রূপে বসে। এই যে ব থেকে ন পর্যন্ত এগুলো সংক্ষিপ্ত রূপে বসে। কেমন দেখুন, এই যে এখানে দেখুন একটি বর্ণ রয়েছে, তার শেষে সংক্ষিপ্ত একটি ছোট আকার নিয়ে বসেছে। তারপরে দেখুন ল, এই যে বর্ণগুলো, এগুলো হচ্ছে কোনো যে একটি বর্ণ থাকবে তার শেষে যোগ হবে, এগুলো যুক্ত বর্ণ হিসেবে কাজ করে। ঠিক আছে, যে কোনো বর্ণের নিচে এগুলো ব্যবহৃত হয়। দেখুন এখানে ম নিচে বসেছে, যোগ হয়েছে। এখানে ল, ব, ঠিক একই রকমভাবে মূর্ধন্য, দন্তন্য, এগুলো সবই যে কোনো বর্ণের নিচে যোগ হবে, ছোট আকারে বসবে। ঠিক আছে, এইগুলো হলো ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ, যেটিকে বলা হয় ফলা। আর একটি রয়ে গেল অন্তঃস্থ অ। এই যে বর্ণটি, এই বর্ণটি কখনো ব্যঞ্জন বর্ণের মতো, কখনো স্বরবর্ণের মতো উচ্চারিত হয়। এই বর্ণটি আজকে ব্যঞ্জন বর্ণ নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। এই যে ব্যঞ্জন বর্ণের যে সংক্ষিপ্ত রূপ রয়েছে, এইগুলির উচ্চারণগুলো এই বর্ণগুলি কখন উচ্চারিত হবে, কখন উচ্চারিত হবে না, স্পেশালি এই ব থেকে দন্তন্য পর্যন্ত এই বর্ণগুলি কখন উচ্চারিত হবে, কখন উচ্চারিত হবে না, এগুলোর কিছু নিয়ম রয়েছে। তো যদি সম্ভব হয় পরবর্তী ভিডিওতে নিয়মগুলো আপনাদের দেখাবো। তো আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিও। সবাই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।